হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এর আগে দুটো ভিডিওতে এপ্রিলের কবিতাটার পুরো টেক্সট অ্যানালিসিস, লাইন বাই লাইন, ওয়ার্ড মিনিং এবং কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি। আশা করি তোমরা কবিতা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। এখন আমাদের এই টেক্সট বইতে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো ঠিক আছে, দেরি না করে চলো দেখি অ্যাক্টিভিটিগুলোতে কী কোশ্চেন দেওয়া আছে। আমরা কবিতাটা যে পড়েছি সেখান থেকেই সব উত্তর নিয়ে এই সমস্ত কোশ্চেনগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। তো আমি এখানে এই ভিডিওতে চেষ্টা করেছি তোমাদের এই অ্যাক্টিভিটির যে সঠিক উত্তরগুলো যেগুলো হতে পারে সেগুলো টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে টেক্সটের সাথে সামঞ্জস্য রেখে আমি সেই উত্তরগুলোকে ফিল আপ করার চেষ্টা করেছি। তোমরাও নিশ্চয়ই বাড়িতে এইগুলো অ্যাক্টিভিটিগুলো সলভ করেছো, তোমরা একবার মিলিয়ে নিও যে ঠিকঠাক আছে কি না। তো দেখো, চলো প্রথমেই অ্যাক্টিভিটি 1 আমরা আজকে এখন সলভ করি। সেখানে বলছে টিক দি কারেক্ট অল্টারনেটিভ। সেখানে বলছে টিক দি কারেক্ট অল্টারনেটিভ। দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই যে সঠিক উত্তরটা টিক দিতে হবে। কি বলছে দেখো, প্রথম কোশ্চেনে বলছে হোয়েন দি ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড এগেন ইট ইজ নাইস টু সিং আউট লাউড, ভিজিট দি স্টিলোড, সেইল ডাউন দি রিভার। তো বলছে যখন ওয়ার্ম সান ফিরে আসে, ইট ইজ নাইস টু, আমরা জানি, তোমরা কতদিন দেখেছো ওই যে রেড মার্ক দেওয়া আছে যে কবি স্টিলউড ভিজিট করেন, মানে যখন স্প্রিং আসে তখন স্টিলউডে ভিজিট করাটা কতটা আনন্দদায়ক হয়। আমরা প্রথম স্ট্যান্ডাতেই উত্তরটা পেয়েছি। চলো দেখে আসি একবার। প্রথম স্ট্যান্ডাতেই এই উত্তরটা কিন্তু আমরা পেয়েছি। এই দেখো, কবি যেখানে বলেছেন যে হোয়েন দি ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন ইট ইজ সুইট টু ভিজিট দি স্টিলউড। তাহলে যখন ওয়ার্ম সান রিটার্ন করে তখন কিন্তু ওই তখন কি যে স্টিল উডে ভিজিট করা এটা একটা সুইট লাগে, রিফ্রেশিং লাগে। তো আমরা দেখেছি। তো ঠিক আছে, তাহলে প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম যে কত দাগের উত্তরটা হবে, প্রথমেই হবে ভিজিট দি স্টিলউড, বি দাগের উত্তরটা হবে। আচ্ছা চলো এবার দুই দাগে। দুই দাগে কী বলছে, দি স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স ফ্রম, যে চারা গাছগুলো উঠেছিল সে তার নির্যাস বা পুষ্টিরস কোথা থেকে সংগ্রহ করে। আমরা জানি এর উত্তর, এই যে দাগানো আছে সি দাগে, দেখো আর্থস লুজেন মোল্ড, পৃথিবীর যে আলগা বা নরম বা ভেজা মাটি যেগুলো আছে সেইগুলো থেকে সে তার পুষ্টিদ্রব্য বা খাদ্যরস সংগ্রহ করে। এটা আমরা দেখেছি। তো চলো এটাও আমরা দেখি কোথায় উত্তরটা আছে, বইতে দেখে নিই। দেখো যে এই যে এই যে যে এই যে দি স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্যান্স অ্যান্ড থ্রাইভস কোথা থেকে, লুজেন্ড মোল্ডস, আর্টস লুজেন্ড মোল্ড থেকে দি স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্যান্স। তাহলে এই যে স্যাপলিং তার সাস্টেন্যান্সটা কোথা থেকে নেয়, আর্টস লুজেন্ড মোল্ড থেকে। তাহলে উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। চলো পরের কোশ্চেনে বলছে, দেখো 3 নম্বর কোশ্চেনে দি বার্ডস, এই অপশানে আছে গ্লান্স কুইক ইন দি ব্রাইট সান, ব্রাইট সানের দিকে একবার দ্রুত তাকিয়ে নেয়। সিট অন দি ব্রাঞ্চেস অফ দি ট্রিজ, গাছের ডালে বসে থাকে। পেক অ্যাট দি গ্রেইনস ফ্রম দি গ্রাউন্ড, এবং মাটি থেকে শস্য দানা খেতে থাকে। তাহলে আমরা গতদিন এখানে দেখেছিলাম যে পাখিরা কি করে। চলে যাও লাস্ট স্ট্যান্ডাতে, এই মানে কবিতার শেষের দিকে আমরা যাই, গিয়ে দেখি। এই দেখো বলছে ওই যে গ্লান্স কুইক কোথায় আছে, এই দেখো গ্লান্স কুইক শব্দটা এখানে আমরা অলরেডি গোল করে রেখেছি। এই যে গ্লান্স কুইক কোথায়, ইন দি ব্রাইট সান, সূর্যের দিকে একবার তাকিয়ে নেয়। তাহলে পাখিরা কোথায় তাকায়, গ্লান্স কুইক অ্যাট দি ব্রাইট সান। তাহলে উত্তরটা কোনটা হবে, আমরা চলে আসি উত্তরে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা হবে কোথায়, এই যে এই দাগের অপশান, এই দাগের অপশানটাই উত্তর হবে। তাহলে গ্লান্স কুইক ইন দি ব্রাইট সান, বোঝা গেছে। তো ঠিক আছে, তো আমরা এখন কি করব, 4 নম্বরের কোশ্চেনের উত্তর দেখব। বলছে দি গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডোজ আপন দি মাউন্টেন, দি হলোজ অফ দি হিলস, দি স্যান্ড ডিউনস। বলছে ওই যে গ্রিন, যে সবুজের যে ঢালু যে জায়গাগুলো, স্লোপগুলো যেটা পাহাড়ের উপরে আছে, তার ছায়াটা, শ্যাডোগুলো কোথায় পড়ে,
কোথায় পড়ে আমরা জানি দি হলোজ অফ দি হিল। চলো আমরা তবুও কবিতা একবার দেখে নিই কোথায় আছে হলোজ অফ দি হিল। দেখো অলরেডি কিন্তু আমরা দাগিয়েও রেখেছি যে কি বলছে সেখানে। এই দেখো হলোজ অফ দি হিল, যে গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দি হলোজ অফ দি হিল। দেখা গেছে তো এই যে হলোজ অফ দি হিলে গ্রিন স্লোপ তার শ্যাডোজগুলো দিয়ে রেখেছে। তো এই জন্যে উত্তরটা কি হবে, আমরা চলে যাই কোশ্চেনে, যে হলোজ অফ দি হিল। চলো এখানে কোথায় আছে হলোজ অফ দি হিল, এই দেখো বি দাগের অপশানে আছে হলোজ অফ দি হিল। তাহলে আমাদের 4টে কোশ্চেনের উত্তরই আমরা পেয়ে গেলাম এবং টেক্সটের সাথে মিলিয়ে নিলাম কোনটা কোনটা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে দেখো, অ্যাক্টিভিটি 2 আমরা কি করছি, অ্যাক্টিভিটি 2তে বলছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট থেকে তথ্য নিয়ে এই কোশ্চেনগুলো কমপ্লিট করো, এই সেন্টেন্সটা কমপ্লিট করো। বলছে স্প্রিং ইজ দি সিজন অফ, দেখো স্প্রিং ইজ দি সিজন অফ, আমি এখানে উত্তর লিখেছি সিড টাইম অ্যান্ড হারভেস্ট, এবং তোমরা প্রত্যেকে এই উত্তরটাই হবে, কারণ কবি প্রথমেই বলে দিয়েছেন। চলো আমরা দেখে আসি কোথায় বলেছেন। একদম প্রথম স্ট্যান্ডাতে চলে যেতে হবে আমাদের এর উত্তরের জন্যে। দেখো বলছে না যে দ্যাট, এই যে স্প্রিং হোয়েন দি ওয়ার্ম সান, মানে স্প্রিং সিজন দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট। তাহলে যে সিড টাইম অ্যান্ড হারভেস্ট এই জায়গাটা একটা উত্তর হলো। তো আমরা সেইখানে চলে যাও, উত্তরটা পেয়ে গেলাম যে সিড টাইম এবং হারভেস্টের সিজন হচ্ছে স্প্রিং। চলো এবার দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেন কী আছে দেখো, বলছে দি কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই, আকাশে কামিং অন অফ স্টর্মস, যে ঝড় আসছে কি আসছে না, এই যে কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড, কে ভবিষ্যৎবাণী করে, ফোরটোল্ড করে কে ফোরটোল্ড করে, ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস। আমরা দেখেছি সেই টেক্সটে উত্তরে যে ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস দ্বারা যে কামিং অন অফ স্টর্মস ফোরটোল্ড করে। আমরা যাই উত্তরটা দেখি কোথায়, একবার তোমাদের দেখিয়ে দিই। চলো এই দেখো, এই যে দ্বিতীয় স্ট্যান্ডায় আমরা চলে যাই, সেইখানে দেখো এই যে বলছে দি কামিং অন অফ স্টর্মস, এই যে নর ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস ফোরটোল দি কামিং অন অফ স্টর্মস। তার মানে কি, যে কোনো অন্ধকারাচ্ছন্ন এবং যে অনেকগুলো যে মেঘের স্তর সেইগুলো ভবিষ্যৎবাণী করে না যে ঝড় আসছে। তাহলে এইটাই ফোরটোল্ড করতোকে, এই যে আকাশ অন্ধকার বা মেঘাচ্ছন্ন দেখলে তবেই তো আমরা বুঝি যে ঝড় বৃষ্টি আসবে। এইটা যে ফোরটোল্ড করে এই দুটো জিনিস, সেই জন্যই উত্তরটা ওখানে আমরা চেয়েছি। আচ্ছা চলো তাহলে এবার পরের কোশ্চেনে, তাহলে এটা উত্তরটা পাওয়া গেল যে দি কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ক্লাউডস। 3 নম্বরে সিদাকে কী আছে, দি বার্ডস মুভ অ্যালোং, পাখিরা কোথায় ঘোরাফেরা করছে, পাখিরা ওই যে যখন জঙ্গলে তারা ওই ঘুরতে ফিরতে যখন সূর্যের ব্রাইট সানের দিকে তাকাচ্ছিল, তখন তারা ওই ফরেস্ট ওপেনিংয়ের দিকে তারা কিন্তু ঘোরাফেরা করছিল। এই যে ফরেস্ট ওপেনিং আমরা লিখেছি, ফরেস্ট ওপেনিং। চলো আমরা দেখে নিই কবিতায় কোথায় আছে, একবার মিলিয়েই নিতে হবে আমাদেরকে। আচ্ছা টেক্সটে দেখো বলছে এই যে একদম লাস্ট স্ট্যান্ডার, আগের স্ট্যান্ডার লাস্ট লাইন বলছে দ্যাট মুভস দি ফরেস্ট ওপেনিং। দেখেছো আমার দাগাতে দাগাতে একটু ঘিজিমিজি হয়ে গেছে মার্কিং করতে গিয়ে, তবু ঠিক আছে, আমরা যে পড়েছি সেটা বোঝা যাচ্ছে। দ্যাট মুভস দি ফরেস্ট ওপেনিং, পাওয়া গেছে, ফরেস্ট ওপেনিংয়ে তারা ঘোরাফেরা করছে। ঠিক আছে চলো এবার পরের কোশ্চেন কী আছে, ডি দাগের কোশ্চেন। সেখানে আমরা দেখছি দি ব্রাইট সানসেট ফিলস দি হলোজ অফ দি হিল, যে ব্রাইট সানসেট, যে যে উজ্জ্বল সূর্যাস্ত সেইটা কি করছে, তার উজ্জ্বল সূর্যাস্ত কি করেছে, উজ্জ্বল সূর্যাস্ত মানে তার ওই সিলভার রুটসকে, আমরা এখানে উত্তরটা একটু ভুল লেখা হয়ে গেছে, আমরা দেখে নিই টেক্সটে কোথায় কী আছে, টেক্সটের জায়গাটা আমরা একটু দেখে আসি। চলো উজ্জ্বল সূর্যাস্ত কী আছে আমরা দেখি, এই যে আমরা পেয়েছি দি ব্রাইট সানসেট ফিলস দি সিলভার উডস উইথ লাইট, এই হচ্ছে উত্তরটা। এই দেখো ফিলস দি সিলভার উডস উইথ লাইটস। তো চলো আমরা এখানে লিখি ফিলস দি সিলভার উডস উইথ লাইট, এইটাই উত্তর হবে। চলো কি বলছে, ফিলস আমরা এখানে লিখব, এইখানে
আমরা লিখব ফিলস দি সিলভার উডস উইথ লাইট। আমরা সুন্দর করে লিখেছি, সুন্দর করে আমরা এটাকে রাখবার চেষ্টা করেছি। দেখো দেখো উত্তরটা কী হচ্ছে, তাহলে দি ব্রাইট সানসেট ফিলস দি সিলভার উডস, ফিলসটার দরকার নেই এখানে, ফিলসটা না দিলেও হবে, হ্যাঁ বলছে ফিলস দি সিলভার উডস উইথ লাইট। বোঝা গেছে? এটা একটা আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে অ্যাক্টিভিটি 2 এর 4টে কোশ্চেন আমাদের কিন্তু হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 3-তে এসো। অ্যাক্টিভিটি 3-তে কী লেখা যায়? অ্যাক্টিভিটি 3-তে দেখো বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক দি পোয়েট লাভস দি সিজন ওয়েল। আমাদের যে গতদিন আলোচনা ছিল সেখানে আমরা বারবার পেয়েছি যে কবি এই সিজনটাকে, স্প্রিং সিজনকে খুবই ভালোবাসেন। তো এখন প্রশ্নটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন, যেখানে তুমি কেন মনে করো, হোয়াই ডু ইউ থিঙ্ক দি পোয়েট লাভস দি সিজন ওয়েল, কবি এই ঋতুটাকে সত্যিই খুবই ভালোবাসেন, এটা আমাদের কেন মনে হয়েছে কবিতা পড়ে, তার একটা উত্তর অবশ্যই আমরা কবিতার মধ্যে পেয়েছি। আর আমি এখানে একটা লিখবার চেষ্টা করেছি, তোমরা একটুখানি দেখে নেবে কী লিখেছি সেখানে। দেখো উত্তরটা, দেখো বলছে উত্তরটার মধ্যে কী আছে, দি পোয়েট এই যে উত্তরটা, দি পোয়েট লাভস দি স্প্রিং সিজন ওয়েল বিকজ দিস সিজন ফিলস দি ফরেস্ট গ্লেডস উইথ টিমিং অ্যান্ড এখানে একটা ব্রাইট শব্দ হবে, এখানে একটা ব্রাইট সানলাইট হবে, একটা ব্রাইট টিমিং অ্যান্ড ব্রাইট, এই যে আমি লিখে দিলাম টিমিং অ্যান্ড ব্রাইট, এই যে ফিলস দি ফরেস্ট গ্লেডস উইথ টিমিং অ্যান্ড ব্রাইট সানলাইট অ্যান্ড দেয়ার ইজ নো প্রেডিকশন অফ স্টর্ম অ্যাজ ওয়েল। এই জন্যই কবির ভালো লেগেছে যে সমস্ত জায়গায় ফরেস্টের একটা উজ্জ্বল সূর্যালোক দ্বারা পরিপূর্ণ থাকে। এবং আরও একটা কারণ যেটার জন্য কবির ভালো লেগেছে, এটা একটা কারণ যে আকাশে কোনো ঝড় বা বৃষ্টির কোনো পূর্বাভাস থাকে না, ঝড়ের কোনো পূর্বাভাস থাকে না। তাহলে কবির এই দুটো কারণের জন্য স্প্রিং সিজন ভালো লেগেছে। একটা হচ্ছে সব জায়গায় ফরেস্ট গ্লেডগুলো একটা ব্রাইট সানলাইট দ্বারা পূর্ণ থাকে, আর একটা হচ্ছে আকাশে কোনো ঝড়ের পূর্বাভাস থাকে না। এই দুটো কারণ কবির খুবই ভালো লেগেছে, তাই স্প্রিং সিজনকে তিনি এত ভালোবাসেন। ঠিক আছে, অ্যাক্টিভিটি 3 আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখন পরের অ্যাক্টিভিটিতে যাব। চলো এবার আসি সবাই। অ্যাক্টিভিটি 4-এ দেখো একটা ছক দেয়া আছে, একটা কলাম দেয়া আছে। ফার্স্ট সেকশানে লেখা আছে দেখো ফিল ইন দ্য চার্টস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। এগুলো আমাদের কী করতে হবে, টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে এগুলো লিখতে হবে। হু কী আছে, দি ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল 1 নম্বরে। আর দ্বিতীয় কলামে কী আছে, ডিড হট, কী করেছিল। তো এইভাবে আমরা কে এবং কি করেছিল এই দুটোর একটা তালিকা আমরা তৈরি করব। বাদিকে আমাদের দেয়া আছে কে, এইগুলো আমাদের দেয়া আছে যে কে কী করেছে। আর চলো প্রথমে আমরা দেখি দি ফার্স্ট ফ্লাওয়ার, সে কী করেছিল। আমরা নিশ্চয়ই আমরা টেক্সটে দেখেছি ফার্স্ট ফ্লাওয়ার কী করেছিল, যে ব্লুমড ইন দি ফরেস্ট। ওই যে ফার্স্ট ফ্লাওয়ার ইন দি প্লেন আমরা প্রথম স্ট্যান্ডাতে পেয়েছিলাম, যেটা জঙ্গলে ফুটে উঠেছে, স্প্রিং আসাতে প্রথম ফুল ফুটে উঠেছে, আমরা প্রথম স্ট্যান্ডায় পেয়েছি। আমি আর টেক্সটের ওইখানে যাচ্ছি না, তোমাদেরকে সরাসরি উত্তরটা বলে দিলাম, কারণ এটা একদমই সহজ। আর দি ফরেস্ট গ্লেডস 2 নম্বরে এসো। 2 নম্বরে আছে দি ফরেস্ট গ্লেডস মানে ফরেস্টের যে সমস্ত খোলা জায়গাগুলো আছে বা যে সমস্ত জায়গা মানে রয়েছে, যে সমস্ত ফাঁকা জায়গাগুলো, সেগুলো কি হচ্ছে, টিমড উইথ ব্রাইট সানলাইট। তোমরা নিশ্চয়ই টেক্সটে এই লাইনটা আমরা পেয়েছি, চলো আমরা একবার নাই দেখেই নিই, তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে। ফরেস্ট গ্লেডের জায়গাটা ছিল ফার্স্ট প্রথম পেজটাই। দেখো এই যে ফরেস্ট গ্লেড কি বলছে এখানে, দেখো এই যে দি ফরেস্ট গ্লেড, এই যে দি ফরেস্ট গ্লেড কোথায় আছে, পরের পেজে চলো। এই যে দি ফরেস্ট গ্লেড কোথায় আছে, কোথায়, ফরেস্ট গ্লেড, চলো আমরা কোথায় দেখি ফরেস্ট গ্লেড আগের পৃষ্ঠাতে, এই যে আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে আছি, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না। আই লাভ দি সিজন ওয়েল হোয়েন দি ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। দেখেছো ব্রাইট ফর্মস, এই যে ব্রাইট ফর্মস, এই যে টিমিং, তাহলে মানে আমরা উত্তরটা এখানে সঠিকভাবেই লিখেছি। যা এই যে কী লিখেছি উত্তরটা একবার দেখো,
যে উত্তরটা লিখেছি আমরা টিমড উইথ ব্রাইট সানলাইট, ঠিকই আছে আমাদের উত্তরটা, যে টিমড উইথ ব্রাইট সানলাইট। আচ্ছা, এবার চলো দি স্যাপলিং। স্যাপলিং 3 নম্বরে আছে। স্যাপলিং মানে সেই চারা গাছগুলো। কী করেছে চারা গাছগুলো? বলছে দেখো ড্রিউ ইটস সাস্টেন্যান্স, দেখো ড্রিউ ইটস সাস্টেন্যান্স ফ্রম দি আর্থস লুজেন্ড মোল্ড অ্যান্ড থ্রাইভড, এবং তারা বেড়ে উঠছে। মানে এই চারা গাছগুলো তাদের পুষ্টি রসগুলো পৃথিবীর ওই সেই আলগা মাটি, যেগুলো ভেজা মাটি, ওখান থেকে তারা নিচ্ছে এবং তারা এইভাবে বেড়ে উঠছে। এখানে থ্রাইভড বানানটা একটু ভুল আছে, দেখো টিটা পড়েনি, তো টিটা তোমরা দিয়ে নেবে। চলো টিটা এখানে তোমরা দিয়ে নেবে, যে এখানে একটা টি হবে, থ্রাইভড। থ্রাইভড বানানটা এই যে এইচের আগে একটা টি হবে। আমি একটা ছোট্ট করে টি তোমাদেরকে লিখে দেখালাম, THRIVED, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা স্যাপলিংয়ের ব্যাপারটা হয়ে গেল। এবার চলো 4 দাগে দি ড্রুপিং ট্রি। ওই যে নত হয়ে যাওয়া বা ঝুঁকে যাওয়া গাছটা, সে কি করেছে? আমরা কি দেখেছি? তার কি কাজ ছিল? সে কী করেছে? সারভাইভড থ্রু উইন্টার। আমরা উত্তরটা কী লিখেছি? এই যে সারভাইভড থ্রু উইন্টার, মানে শীতের কনকনে ঠান্ডা পেরিয়ে সে নিজেকে টিকিয়ে রেখেছে এবং রিভাইভড এবং সতেজ হয়ে গেছে উইথ দি অনসেট অফ স্প্রিং, এবং বসন্ত ঋতু আসাতে সে সতেজ হয়ে উঠেছে। আমরা এই উত্তরটা পেয়েছি না কতদিন? চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো ওই যে কবিতাতে রয়েছে এই যে দি ড্রুপিং ট্রি রিভাইভস, বলেছেন এই ড্রুপিং ট্রি রিভাইভ করছে কিসের থেকে? দো স্ট্রিকেন টু দি হার্ট উইথ উইন্টার্স কোল্ড। উইন্টার্স কোল্ড তাকে জরাজীর্ণ করে দিয়েছিল, সে কনকনে ঠান্ডায় কষ্ট পাচ্ছিল তার হৃদয় পর্যন্ত, এবং সে এখন রিভাইভ করেছে, তার মানে কি পুনরায় সতেজ হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার আমরা পরের অ্যাক্টিভিটিতে যাই। পরের অ্যাক্টিভিটিতে চলো, যেখানে আমরা অ্যাক্টিভিটি 5-এ অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, যেখানে আমরা দেখব যে কবি এখানে যে কতগুলো কোশ্চেন, 4টে কোশ্চেন ABCD তিনি দিয়েছেন, তার একটা উত্তর আমরা লিখবার চেষ্টা করেছি। প্রথম কোশ্চেন কি? দেখ, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দি উড ডিউরিং স্প্রিং টাইম? কবি কেন বলেছেন যে স্প্রিং টাইমে উড মানে জঙ্গল ভিজিট করাটা খুবই মিষ্টি লাগে? দেখো উত্তরটাকে আমরা এখানে লিখবার চেষ্টা করেছি, যে কি, এই দেখো, বিকজ ওয়ান ক্যান সি দি ফার্স্ট ফ্লাওয়ার অফ দি প্লেন দেয়ার। মানে তুমি যদি স্টিল উডে বেড়াতে যাও, তুমি সেখানে প্রথম ফুলটা দেখতে পাবে, পৃথিবীর প্রথম ফুলটা দেখতে পাবে। এইটা কিন্তু একটা খুব আনন্দদায়ক ব্যাপার, যার জন্যে স্টিল উডে বেড়ানোটা কিন্তু একটা খুব সুইট লাগে এই স্প্রিং টাইমে। বোঝা গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দেখি কবি কী বলছেন। পরের কোশ্চেনে বলছে যে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দি ট্রি। আমরা দ্বিতীয় কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যে উইন্টারের যে কনকনে ঠান্ডা, এই যে কোল্ড, এই কোল্ড গাছগুলোকে কী করেছিল? তখন আমরা উত্তরটা নিশ্চয়ই একটু আগেই আমরা দেখে আসলাম, যে ইট স্ট্রিকেন্স দি ট্রি টু দি হার্ট উইথ ইটস কোল্ড। মানে হৃদয়টাকে একদম মানে সিরিয়াসলি অ্যাফেক্টেড করে দিয়েছিল, মানে খুব ক্ষতিগ্রস্ত করেছিল। তারা হৃদয়ে খুব কষ্ট পাচ্ছিল যে এই কনকনে ঠান্ডার জন্য, উইন্টার যখন ছিল, আর তাই তারা ড্রুপিং হয়ে গেছিলো, তাই না? তারা ড্রুপিং হয়ে গেছিলো। চলো, আচ্ছা, তারপরে ওই ড্রুপিং শব্দটাও এখানে আমরা সেন্টেন্সের মধ্যে রাখতে পারতাম, যে এই উইন্টারের কনকনে ঠান্ডাতে তারা কি হচ্ছে? তারা ড্রুপিং হয়ে গেছে। এটাও উত্তরের মধ্যে রাখা যায়, রাখতে পারো তোমরা। আচ্ছা, তারপরে সিদাকে কী বলছে দেখো, হোয়াট টাইম অফ দি ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন দি গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দি হলোজ অফ দি হিলস। বলছে দিনের কোন সময়টা হতে পারে যখন ওই সুউচ্চু যে এই যে গ্রিন স্লোপগুলো, সবুজ যে ঢালগুলো পাহাড়ের, তার ছায়াটা কোথায় পড়ে? পাহাড়ের যে হলোজগুলোতে পড়ে। তো উত্তরটা আমরা এখানে রেখেছি, দেখো, ইট ইজ ডিউরিং দি টাইম অফ সানসেট। আমরা নিশ্চয়ই কতদিন দেখেছি, এবং তোমরা সবাই জানো যে সূর্য যখন অস্ত যায়, পিছন দিকে ওই পাহাড়ের ঢালের তার ছায়া, মানে সেই আলোটা এসে বাধাপ্রাপ্ত হয় উঁচু জায়গাতে, এবং উঁচু জায়গার সেই ছায়াটা পাহাড়ের যে হলোজ অফ দি হিল, বারবার আমরা দেখেছি টেক্সটে, যে পাহাড়ের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে এসে তার ছায়াগুলো পড়ে। তো এখানে আর বোঝবার কিছু নেই, সহজ উত্তর। চলো আমরা ডিদাগে চলে যাই। ডিদাগে কী বলছে? ডিদাগের কোশ্চেনটা রয়েছে, দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দি পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে।
তুমি কি কেন মনে করো যে এই পোয়েমটা যে একটা এপ্রিল ডে নামকরণ করা হয়েছে, তার শিরোনাম দেওয়া হয়েছে? আর সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, এবং তুমি আর একটা পার্ট দিয়েছে কোশ্চেনের, তুমি একটা বিকল্প একটা শিরোনাম দাও, একটা টাইটেল দাও কবিতাটার, যে অ্যান এপ্রিল ডে কবি দিয়েছেন, এটা ছাড়া আর কী হলে ভালো হতো তোমার মতে। এটা কিন্তু সম্পূর্ণ নিজের মতামত। তো দেখো, প্রথম পার্টের উত্তরটা আমরা একটু লিখবার চেষ্টা করেছি, কেন এপ্রিল ডে নামকরণ করা হয়েছে। দেখো, বলছে বিকজ, আমরা 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 ওই সেন্টেন্সটার কমপ্লিট লিখিনি, আমি তোমাদের জাস্ট উত্তরটাকে দেখাচ্ছি, যে বিকজ দি পোয়েম ডেসক্রাইবস ওয়ান টিপিক্যাল ডে ইন দি স্প্রিং সিজন। স্প্রিং সিজনের একটা টিপিক্যাল ডে লিখেছি, তোমরা একটা পার্টিকুলার ডেও লিখতে পারো, যে একটা স্প্রিং সিজনের একটা নির্দিষ্ট দিনের বর্ণনা তিনি এখানে দিয়েছেন, যে স্প্রিং সিজনটা কোথায়, যে স্প্রিং সিজন কামস কামস ইন দ্য মান্থ অফ এপ্রিল। তাহলে কবি এখানে একটা স্প্রিংয়ের একটা দিনের সুন্দর বর্ণনা দিয়েছেন, এবং যে স্প্রিং ঋতুটা আমরা জানি নর্থ আমেরিকা বলে, কবি যে সাইডের পিকচারটা আমাদের এই কবিতাটা দিয়েছেন, যে সাইডটা সেটা হচ্ছে নর্থ আমেরিকা। তো নর্থ আমেরিকাতে স্প্রিং যখন আসে সেই মাসটা হয় এপ্রিল। তাই আমরা এখানে লিখেছি যে একটা স্প্রিংয়ের সিজনের বর্ণনা তিনি এই কবিতাতে আমাদের তুলে ধরেছেন, এবং স্প্রিং সিজনের একটা দিনের, আর যে স্প্রিং সিজনটা এপ্রিল মাসে নর্থ আমেরিকাতে আসে, তাই কবি এখানে এটা অ্যান এপ্রিল ডে টাইটেল দিয়েছেন, তাই না? এবার সেকেন্ড পার্টের যে উত্তরটা আমরা দেখো এখানে রাখবার চেষ্টা করেছি, আমি একটু জুম করে দিই। দেখো বলছে যে অ্যান অল্টারনেটিভ টাইটেল, যেটা আমাদের মতে আমি লিখেছি এ স্প্রিং ডে, এই স্প্রিং ডেও হতে পারে, অ্যান এপ্রিল ডে যা তারপরে এই স্প্রিং ডেও তাই। এই কবিতার আর একটা অল্টারনেটিভ টাইটেল কিন্তু আমি দিয়েছি। এবার তোমাদের মতে যেটা তোমরা মনে হয় তোমরা সেটা দিতে পারো, তোমাদের যে কোনো এক মনে হয় এই কবিতার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি একটা টাইটেল দেওয়া যায়, তোমরা অবশ্যই দিতে পারো। ঠিক আছে, তো আমরা অ্যাক্টিভিটি 5 হয়ে গেল। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 6-এ যাব। এবার অ্যাক্টিভিটি 6 আমরা একটু গ্রামার পার্টে চলে এসেছি। দেখো এখানে টেক্সটে আমাদের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস। যে ব্র্যাকেটের মধ্যে কিছু ভার্ব ফর্ম দেওয়া আছে, তার মধ্যে সঠিক যেটা সেইটা দিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো ঠিক আছে, এক দাগে আমরা কি দেখব, চলো এক দাগে বলছে হি ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তারপরে হিয়ার ফর দি লাস্ট 2 years কি ভার্ব দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে ওয়ার্কড মানে কাজ করেছিল, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, এই 3টে ভার্ব ফর্ম দেওয়া আছে। তাহলে আমরা এখানে কোনটা নেব? দেখো এইটা আমরা যেটা করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফরমেশান কিন্তু হতে পারে। তাই আমি দাগিয়ে রেখেছি হ্যাজ বিন ওয়ার্কিং। এইটাকে তুমি যদি এখানে বসাও যে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর লাস্ট 2 years, মানে কি, মানে সে এখানে কাজ করছে গত 2 বছর ধরে, মানে যে কাজটা আগে সে শুরু করার পরে এখনও কাজটা চলছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ কিন্তু হিসাবে আমরা এখানে দেখলাম। চলো তারপরে দেখো যে দি বেবি, 2 নম্বরের দাগটা আমরা আলোচনা করছি। দি বেবি ড্যাশ অল দি মর্নিং, এখানে ভার্ব ফর্ম কী দেওয়া আছে, ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং, হ্যাড ক্রাইড। তো এখানেও সেই একই রকমভাবে সারা সকাল ধরে শিশুটি কেঁদে চলেছে, মানে এখনও কান্নাটা তার চলছে। তাই আমরা এখানে কি দিলাম, এই বেবি হ্যাজ বিন ক্রাইং। দেখো আমরা এইটাকে এইখানে আমরা বসাবো, হ্যাজ বিন ক্রাইং। একই রকমভাবে 1 এবং 2 দেখো একই রকমভাবে একই ফরমেশান আছে, যে একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা চলছে, এখনও শেষ হয়নি। তো এইরকম একটা ঘটনার ফরমেশান আমরা দেখিয়ে দিলাম। তো এই অপশানটা এখানে হবে। 3 নম্বর এটা চলে এসো। 3 নম্বর এটা বলছে ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। দেখো এখানে একটা পাস্ট রয়েছে, উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, কী ভার্ব দিয়েছে, হ্যাড বিন রেইনিং, রেইনড আর রেইনস, মানে বৃষ্টি হওয়ার ব্যাপারটা আছে। তাহলে ইট হ্যাড বিন রেইনিং ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ বৃষ্টি হচ্ছিল, বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে যাওয়ার আগে।
তাহলে স্কুল দুটো পাস্ট, একটা পাস্ট পরে আর একটা পাস্ট তার আগে ঘটেছে। তাহলে যেটা আগে সেটাকে আমরা কী করেছি, ইট হ্যাড বিন রেইনিং বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমাদের স্কুলে যাওয়ার আগে। তো এখানে হ্যাড বিন রেইনিংটাকে আমরা এখানে বসিয়েছি। এটা দেখবা হ্যাড বিন রেইনিং, তাই না? আর আগেরটা প্রথমটা দেখো হ্যাজ বিন ওয়ার্কিং, তাহলে ওটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, তাই না? ঠিক আছে, প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো 4 দাগে কী আছে, আমরা আবার চলি 4 দাগে। দি প্যাসেঞ্জার্স অফ দি ট্রেন ড্যাশ ফার্স্ট হোয়েন দি অ্যাক্সিডেন্ট অকার্ড, মানে প্যাসেঞ্জার যারা যাত্রী ট্রেনের, তারা ড্যাশ ফার্স্ট হোয়েন দি অ্যাক্সিডেন্ট অকার্ড, কী কী ভাব দেওয়া আছে, স্লেপড, ঘুমানোর ব্যাপারটা দেওয়া আছে, হ্যাড বিন স্লিপিং আর স্লিপ। তো দি প্যাসেঞ্জার্স অফ দি ট্রেন উত্তরটা কী হবে, হ্যাড বিন স্লিপিং, ঘুমাচ্ছিল, ফার্স্ট গভীর ঘুম, হোয়েন দি অ্যাক্সিডেন্ট অকার্ড, যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার আগে তারা অলরেডি ঘুমাচ্ছিল, তাহলে তাদের সেই স্টেটটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। তাহলে হ্যাড বিন স্লিপিং ফার্স্ট হোয়েন দি অ্যাক্সিডেন্ট অকার্ড। তো আশা করি আমরা এই ফরমেশনটা বুঝে গেছি। তো ঠিক আছে, আমরা পরের অ্যাক্টিভিটিতে যাব। চলো এবার অ্যাক্টিভিটি 6 বি, দেখো খুব সুন্দরভাবে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করছি। এখানে পরিষ্কার বলেই দিয়েছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সুতরাং আমাদের সহজ হলো, বলছে আই সাপোজ ইট হোয়েন উই স্টার্ট, রেইন দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, যেগুলো এই রেইন ভার্বটাকে তোমাকে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স না হলে ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হবে। তাই নিশ্চয়ই তাহলে রেইন থাকলে যে আই সাপোজ ইট উইল বি রেইনিং, এই দেখো লিখে দিয়েছি, ইট উইল বি রেইনিং হোয়েন উই স্টার্ট, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ হয়ে গেল। কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কি তোমাদের নিশ্চয়ই উইল বি বা শ্যাল বি, তাই তো? উইল বি বা শ্যাল বি হয়, তারপরে ভার্বের শেষে আইএনজি হয়, ভার্বের শেষে কি হয়, আইএনজি হয়, তাই তো? আমরা দেখেছি সেটা, ভার্বের শেষে আইএনজি হয়, ভার্বের শেষে আইএনজি আমরা হলে তবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা দেখেছি। তো আমি একটা ফরমেশন তোমাদেরকে লিখে দিলাম এখানে, পরে ভবিষ্যতে দরকার আর ভালো করে লিখে দেবো। দেখো 2 দাগে কী আছে, 2 দাগের কোশ্চেনটাতে আমরা চলে যাই, যে বলছে হি ড্যাশ আস নেক্সট উইক, মিট আছে মানে সাক্ষাৎ করার ব্যাপার। তাহলে হি উইল বি মিটিং, ওই একই রকমভাবে হি উইল বি মিটিং, দেখো একই রকমভাবে আমরা লিখে নিলাম মিটিং আস নেক্সট উইক। তো এটাও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স পেলাম। দেখো উইল বি আছে প্লাস ভার্ব আছে মিট, তার শেষে আইএনজি আছে, তাহলে এটা একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ পেলাম। আগেরটাও তাই, উইল বি তারপরে রেইন ভার্ব, রেইনের সঙ্গে ভার্বের শেষে আইএনজি যোগ করে দিলাম, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তো ঠিক আছে, পরের 3 নম্বরে কী আছে দেখি। 3 নম্বরে বলছে শি ড্যাশ জামশেদপুর বাই দেন, রিচ আছে, তাহলে শি উইল হ্যাভ রিচড, এই দেখো এটা আবার কি আছে, এটা ফিউচার পারফেক্ট টেন্স পেয়ে গেলাম। ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ দেওয়ার পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। দেখো রিচড আছে না, রিচ আমার ভার্ব দিয়েছে, তাই ভার্বের 3 নম্বর ফর্ম রিচ বসিয়ে দিয়েছি, তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম মানে V3 ফর্ম বসিয়ে দিয়েছি। তাতে কি হলো, আমি ওইখানে কি দেখতে পেলাম, যে শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। চলে আসি 4 নম্বরে, দি বুক ইজ নট ফ্যাট, আই ইট বাই লাঞ্চ টাইম, বইটা খুব একটা বড় না, তাহলে আমি এটা পড়ে ফেলবো লাঞ্চ টাইমের আগে। তাহলে রিড যদি ভার্ব হয়, তাহলে আই উইল হ্যাভ রিড ইট, আমি অবশ্যই এটা পড়ে ফেলবো ঠিক লাঞ্চ টাইমের আগে। তো সেই উইল হ্যাভ আছে কনস্ট্রাকশানে, সঙ্গে ভার্ব ফর্ম রয়েছে রিডের 3 নম্বর ফর্ম, রেড, READ, তাহলে এটাও কিন্তু সেই ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। তো এখানে টেন্সের নাম করে দিয়েছে, আমরা শুধু জাস্ট ফরমেশনগুলো বসালাম ভার্বে। তো কমপ্লিট হয়ে গেল। চলো আমরা এবার পরের অ্যাক্টিভিটিতে যাই। তাহলে অ্যাক্টিভিটি 6B কমপ্লিট, এবার আমরা অ্যাক্টিভিটি 7-এ চলে আসলাম। চলো অ্যাক্টিভিটি 7টা সবাই সোজা, সত্যিই খুব সোজা, যেটা তোমরা করতে পারবে প্রত্যেকেই। বলেছে মেক্স মিনিংফুল সেন্টেন্সেস, কিছু শব্দ তোমাকে এখানে দিয়ে দিয়েছে ABCD 4টে, যেগুলো দিয়ে তোমাকে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো চলো প্রথমে এ দাগে আছে হারভেস্ট।
হারভেস্ট শব্দের মানে কি? আমরা নিশ্চয়ই গতদিন যখন আমরা পড়েছি কৃষিকাজ মানে হারভেস্ট করা, মানে ফসল কর্তন করা, আমরা সেই টেক্সটে আমরা কিন্তু হারভেস্ট শব্দটা পেয়েছি। বলছে ফার্মার্স, দেখো আমি সেন্টেন্স আমি আমার মতো করে তৈরি করেছি, তোমরা তোমাদের মতো তৈরি করবে বা এখান থেকে একটা হিন্টস নেবে। হারভেস্ট মানে হারভেস্টের কী লিখেছি আমি সেন্টেন্স, বলছি ফার্মার্স হারভেস্ট উইথ এ লট অফ জয়। যখন ফসল হয় মাঠে আমরা দেখি যে কৃষক খুব আনন্দ সহকারে ফসল কাটে, হারভেস্টিং করেন উনি, তাই ফার্মার্স হারভেস্ট উইথ এ লট অফ জয়। তোমরা অন্য কিছু লিখতে পারো। 2 নম্বরে কী আছে? টিমিং শব্দটাও আমরা কতদিন পেয়েছি, একটা পরিপূর্ণ থাকা। কী লিখেছি? দি রুম ওয়াজ টিমিং উইথ সানলাইট, মানে ঘরে সূর্যালোক বা সূর্যের আলো পরিপূর্ণ আছে, একদম ঘরে আলোকিত আছে সূর্যের আলো। এই টিমিং শব্দের মানে হচ্ছে পরিপূর্ণ, ছড়িয়ে আছে চারিদিকে। সি দাগে থ্রাইভ শব্দটাও কতদিন আমরা পড়েছিলাম, যখন এই চারা গাছগুলো সাস্টেনেন্স ড্র করছে এবং সে বাধা বিপত্তি পেরিয়ে সে বড় হচ্ছে, সেই থ্রাইভ শব্দের মানে বিজনেস উইথ গুড ভ্যালুস থ্রাইভস। যদি তুমি ভালো মানসিকতা নিয়ে বিজনেস করো তাহলে তোমার বিজনেসটা আস্তে আস্তে উপরে উঠবে, বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়েও থ্রাইভস করবে, মানে বেড়ে উঠবে, ব্যবসাটা বড় হবে। তো আমরা সেই সি দাগে থ্রাইভসটা পেয়ে গেলাম। ডি দাগে কী আছে? গ্লান্স। বলছে দি মানকি গেভ মি গ্লান্স ফ্রম দি ট্রি। একটা বাদর সে আমাকে কী করেছে, সে গাছে বসে আমার দিকে তাকিয়েছে। দি মানকি গেভ মি গ্লান্স ফ্রম দি ট্রি। গ্লান্স মানে দৃষ্টিপাত করা, বাদর গাছে আছে আমার দিকে একটু তাকিয়েছে, এই গ্লান্স শব্দের মানে হচ্ছে তাই, গেভ মি এ গ্লান্স। তো ঠিক আছে, আমরা অ্যাক্টিভিটি 7ও কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা আসি অ্যাক্টিভিটি, এবার একটা কোশ্চেন আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক হারভেস্ট টাইম ইজ এ টাইম অফ জয়, ডিসকাস ইন গ্রুপস। বলেছে সব একটা গ্রুপ তৈরি করে তোমরা সেই গ্রুপে আলোচনা করো যে কেন এই কৃষকের এই যে হারভেস্ট টাইম, যখন ফসল কাটা হয়, এটা একটা আনন্দের সময় কেন। তো এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো, কৃষক ফসল ফলায়, ফসল ফলানোর পরে সেগুলো যখন ফসল পরিপূর্ণ হয় তার মনে তো একটা আনন্দ থাকবে এবং একটা আনন্দের সময়, এটা স্বাভাবিকভাবে তোমরা নিজেরা আলোচনা করবে। এটা আমি আর আলোচনা করলাম না এখানে। তো ঠিক আছে, আমরা চলে আসি অ্যাক্টিভিটি 8-এর এতে। অ্যাক্টিভিটি 8-এর এতে একটা প্যারাগ্রাফ আছে, বলেছে এটা একটা রাইটিং স্কিল। অবশ্যই তোমাদেরকে একটা টেক্সট পড়ানো হয়েছে, তোমাদের একটা রাইটিং স্কিলের উপরেও টেস্ট করা হবে। তো সেখানে আমাদের পর্ষদের যে বইটা রয়েছে সেখানে আমাদের একটা রাইটিং স্কিলের এই স্যাম্পল দিয়েছে। বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো। সেই প্যারাগ্রাফটা কিসের উপরে হবে? অন দি চেঞ্জেস, এইটা টপিক, অন দি চেঞ্জেস, পরিবর্তন, দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। যখন শীতের পরে, উইন্টারের পরে বসন্ত আসে, তখন প্রকৃতিতে যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। মনে রাখবে ভালো করে, এটা কিন্তু স্প্রিং সিজনের প্যারাগ্রাফ লিখতে দেয়নি, মানে এটাকে তোমাকে একটু ঘুরিয়ে বলেছে আফটার উইন্টার প্রকৃতির যে পরিবর্তনগুলো হলো সেই পরিবর্তনগুলো তোমাকে একটুখানি লিখতে হবে। কখনোই যে পুরো একদম স্প্রিং সিজন সম্পর্কে লেখো পর সরাসরিভাবে এইভাবে কিন্তু মেনশান করেনি, মানে উইন্টারের পরে স্প্রিং এসেছে, প্রকৃতির পরিবর্তনগুলো তুমি কি দেখতে পেয়েছো সেইগুলো লেখো। আমি বোঝাতে পেরেছি? তো ঠিক আছে, আমরা এখন এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ আমরা লিখেছি অলরেডি, আমি আমার মতো করে সেই প্যারাগ্রাফের স্যাম্পলটা আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু সেটা নিজেরাও চেষ্টা করবে নিজেদের মতো করে লেখার। না হলে আমার এই যেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটা দেখেও তোমরা একটা নোট বানানোর চেষ্টা করতে পারো। দেখো আমি যে প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি একটা লিখেছি, এটা 8-এর এ, এটা কত? 8-এর এ, ঠিক আছে, পেন সেটিং, এই যে 8-এর এ, দেখো বলছে আফটার স্প্রিং, এই যে আফটার স্প্রিং আফটার উইন্টার স্প্রিং ব্রিংস এ লট অফ জয়। এটা 8-এর এর একটা প্যারাগ্রাফ, যে আফটার উইন্টার স্প্রিং ব্রিংস এ লট অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইন নেচার। ওই যে বলেছি পরিবর্তন, তাহলে শীত চলে গেছে, শীত চলে যাওয়ার পরে যে প্রকৃতির মধ্যে একটা জয় এবং একটা হ্যাপিনেস, একটা খুশি, একটা আনন্দ এবং খুশি নিয়ে এসেছে, স্প্রিং নিয়ে এসেছে, তাই না? ইট ব্রিংস ব্যাক, এই ইট মানে হচ্ছে স্প্রিং সিজন, ইট ব্রিংস ব্যাক হোপ
উইথ ইটস ব্রাইট সানলাইট। ওই যে আমরা প্রথমে কবিতাতে পড়েছি না, আর আমরা তো সবাই জানি স্প্রিং যখন আসে আকাশটা রৌদ্র ঝলমল থাকে, তাই ইট ব্রিংস ব্যাক হোপ উইথ ইটস ব্রাইট সানলাইট। এর একটা উজ্জ্বল সূর্যালোক দিয়ে একটা পৃথিবীকে আলোকিত করে তোলে। ফ্লাওয়ার্স স্টার্ট টু ব্লুম এগেন, এবং ফুলগুলো আবার নতুন করে ফুটতে থাকে। মানে আমরা কবিতাতেও দেখেছি, তাই মানে কবিতার সঙ্গে মিল রেখে আমরা কিন্তু লাইনগুলো লিখবার চেষ্টা করেছি, যাতে কিনা আমরা যে কবিতা পড়ে স্প্রিং সিজন যা বুঝেছি এবং নিজেরাও যতটুকু জানি আমাদের আইডিয়া আছে সেইভাবে আমরা রাখবার চেষ্টা করেছি, সামঞ্জস্য রাখবার চেষ্টা করেছি। বলেছে ফ্লাওয়ার্স স্টার্ট টু ব্লুম এগেন, প্রথম ফুল ফোটে স্প্রিং সিজনে, কবিও বলেছেন আমাদের যে ফার্স্ট ফ্লাওয়ার অফ দি প্লেন। তারপরে কি লিখেছি দেখো, ট্রি লিভস মানে গাছের পাতা, বিকাম অ্যালাইভ এগেইন মানে পাতাগুলো কিছুদিন আগে শীতের ঠান্ডাতে তারা দুমড়ে মুচড়ে গেছিলো, পড়ে ঝরে গেছিলো, বা ওই যে গাছ ড্রুপিং হয়ে গেছিলো না, ট্রি নত হয়ে গেছিলো, সেই পাতাগুলো আবার সতেজ হয়ে উঠেছে। অ্যান্ড দে লুক ফ্রেশ অ্যান্ড রিভাইভ, তারা উজ্জীবিত হয়েছে, প্রাণবন্ত হয়ে গেছে। মানে যেই স্প্রিংয়ের আলো এসেছে, তাদের মানুষের যেমন শীতের পরে উষ্ণ ওয়েদারে তাদের যেমন আনন্দ হয়, শীতেরও ওই মানে গাছেদেরও কিন্তু তাই হয়েছে। স্যাপলিংস, পরে কি লিখছি দেখো, স্যাপলিংস চারা গাছগুলো স্টার্ট টু কাম আউট অফ দি আর্থস ক্রাস্ট, পৃথিবীর মাটি খুঁড়ে তারা উপরে উঠবার চেষ্টা করছে, বেরিয়ে আসছে। আর্থস ক্রাস্ট মানে মাটি ভেদ করে তারা উপরে উঠে আসবার চেষ্টা করছে, কারণ স্প্রিং এসেছে। স্যাপলিংগুলো ওই যে আমরা দেখলাম না, সাস্টেনেন্স ড্র করছে আর্থস লুজেন মোল্ড থেকে, পৃথিবীর আলগা মাটি থেকে তারা তাদের পুষ্টি রস সংগ্রহ করে তারা আস্তে আস্তে বেড়ে উঠছে। তো সেটাও আমরা দেখলাম, স্যাপলিংস স্টার্ট টু কাম আউট অফ দি আর্থস ক্রাস্ট অ্যান্ড বিগিন টু গ্রো, এবং তারাও আস্তে আস্তে বড় হচ্ছে। এবং এটাও আমরা কিন্তু প্রকৃতির মধ্যে স্প্রিং সিজনেই দেখতে পাচ্ছি পরিবর্তনটা। ওয়ান ক্যান লিসেন, পরের লাইনটা কি লিখছি দেখো, ওয়ান ক্যান লিসেন টু দি টুয়েটারিং অফ বার্ডস, পাখিদের কিচিরমিচির তো আমরা শুনতেই পাই স্প্রিংয়ে, ডিউরিং স্প্রিং, তাই আমরা সেটা লিখেছি, তাই না? এটা একটা সুন্দর লাইন, আমরা কবিতাতেও দেখতে পেয়েছি। এবং তারপরে কি লিখলাম, ক্লাউড লুকস ক্লিয়ার অ্যান্ড ইট মেক্স লার্জ লেয়ার্স ইন দি স্কাই, মানে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আকাশে মেঘের বিভিন্ন স্তর থাকে, কিন্তু কোনো স্টর্ম থাকে না, যে এটা যে কোনো ঝড় বৃষ্টি আসছে, তোমরা এটা লিখে দিতে পারো যে এগুলো কোনো স্টর্মের ইঙ্গিত নয়। হ্যাঁ, এটাও আমরাও কিন্তু বলি যে স্টর্মে যে ক্লিয়ার বলেছি মানে স্টর্মের কথা তোমাকে বলতে হবে না, একই রকমভাবে আমরা কিন্তু রেখেছি এইভাবে। তো ঠিক আছে, আমরা এই যে একটা প্যারাগ্রাফ লিখেছি, তোমরা এটাকে পজ করে এই লিখেও নিতে পারো খাতাতে, বা তোমরা নিজেরা যেটা লিখেছো সেটাও তোমরা একবার মিলিয়ে নিতে পারো। এটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো ঠিক আছে, আমরা এখন এই পর্যন্তই থাকছে। আমাদের পরের অ্যাক্টিভিটি 8-এর বিতে যেটা ইয়েটা আছে, তো আমরা সেটাতে আর যাব না। আমরা যেটা পড়ছিলাম যে অ্যাক্টিভিটি, এই যে মানে অ্যাক্টিভিটি 8-এর বিতে যে একটা রাইটিং আছে, এখানে একটা বলেছে ইউ হ্যাভ এ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দি মর্নিং, আর একটা রাইটিং আমাদের দিয়েছে, অ্যান্ড ইন দি ইভিনিং, তুমি সকালে এবং ইভিনিংয়ে এবং মর্নিংয়ে তোমার একটা আলাদা আলাদা রুটিন আছে, তুমি কি করো না করো। রুটিন মানে সেপারেট রুটিন, মানে একটা মানুষ সারাদিন সে কী করে না করে একটা নির্দিষ্ট ছন্দে সেটাকে করা যায়, রুটিনের মধ্যে থাকে। তো মর্নিং এবং ইভিনিংয়ে তোমার ধরো আলাদা আলাদা রুটিন আছে, তাই বলছে রাইট এ পেজ, একটা পেজ লেখো ইন ইউর ডায়েরিতে, অন দ্যাট পার্ট অফ দি ডে, দিনের সেই অংশটা, হুইচ ইউ প্রিফার মোর, যে অংশটা তোমার সব থেকে বেশি ভালো লাগে। মানে সকালে তুমি একরকম রুটিন বাউন্ড, আর সন্ধেবেলায় তুমি একরকম রুটিন বাউন্ড। তো তোমার সেই রুটিন বাউন্ড সকাল এবং বিকেল সন্ধেবেলায় সেই দুটোর কোনটা বেশি তোমার ভালো লাগে, সেই পার্টটা তুমি ডায়েরিতে লেখো এবং তোমার ভালো লাগাগুলোকে নিয়ে লেখো। তো এটাও তোমাকে কিন্তু একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হচ্ছে, ওই 80 ওয়ার্ডসের মধ্যেই হয়তো তোমরা লিখবে। এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হলো। তোমরা বিষয়গুলো নিয়ে একবার নিজেরা চেক করে নেবে, এবং আমরা পরবর্তী অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার ফিরে আসবো এবং আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।